বসের দপ্তরে, সেখানে রেড হচ্ছে এবং সেই বসের বাড়িতে রেড হচ্ছে। পৌঁছে গেলেন কে? তৃণমূল সুপ্রিমো না, রাজ্যের মুখ্যমন্ত্রী। ইনি প্রশাসনিক ক্ষমতার কাজে লাগিয়ে পুলিশকে দিয়ে সেইখান থেকে জোর জবরদস্তি ফাইল তুলিয়ে সেখান থেকে নিয়ে আসছেন। এই বার্তাটা রাজ্যের মানুষ তথা দেশের মানুষের কাছে কি গেল? যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যিনি সততার প্রতীক বলে দাবি করতেন, তিনি আজকে একটা যে কোনো একটা দুর্নীতি হয়েছে সেই মামলায়, কয়লা দুর্নীতি, চাকরি দুর্নীতি যেগুলো হয়েছে, চাকরি নিয়োগ দুর্নীতি, সেই মামলা তদন্ত করতে গিয়ে সেখানে কে বাধা দিচ্ছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে রাজ্যে অস্বস্তিটা তৃণমূলের বাড়লো, এবং এটা তো কিন্তু প্রথমবার নয়। আমি 10 সেকেন্ড সময় নেব। এটা প্রথমবার নয় বিশ্বদা। এর আগে আপনার তো মনে আছে নিশ্চয়ই, যখন নিজাম প্যালেসের সেই ঘটনা, সুব্রত মুখোপাধ্যায় স্বর্গত হয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনবাবু, যখন তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় মমতা করেছিলেন, এবং রাজীব কুমার। অর্থাৎ যিনি বলছেন সততার প্রতীক নিজে, তিনি আজকে প্রতীক জৈনকে বাঁচাতে আটকে গেলেন। এটা তৃণমূলের লজ্জা, রাজ্যবাসী হিসেবে আমার কাছে। দেখুন, আজকে সারা দিনের ঘটনা পরম্পরা, এখন বাজে 8:13, বিজেপির মুখপাত্র সেই ঘটনা পরম্পরা বজায় রেখেছেন। কেন বলছি এই কথা? তার কারণ আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে টুকলি করেছে বিজেপি অন্য রাজ্যে। আজকে আমরা দেখলাম তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করবার জন্য ইডিকে পাঠিয়েছে, আর এখন দেখছি যে বিজেপির মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছন্দমিল, সেই ছন্দমিলটাকে চুরি করে আজকে কবিতা, আজকে ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে বিজেপি যদি বাংলার জমিদারদের, বাংলা বিরোধী জমিদারদের সুরে কথা না মিলিয়ে যদি 2-4টে কবিতা পড়ে, তাতে যদি বাংলার শিল্প সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, কৃষির একটু উন্নতি হয়। আমি কেয়াদি, আপনি বলবার সময় বলিনি, আপনি বলবার সময় বলিনি, আপনি ধরিয়ে দেবেন, আমি পরে আবার উত্তর দেব। কিন্তু আজকে সারা দিন ধরে আমরা প্রথম থেকেই একটা কথা বলছি, প্রায় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ারে ছিলেন, একইভাবে ওনাকে ইডি ডেকে পাঠিয়েছিল। তারপরে ইডি তদন্ত কোথায় গেল? আজকে হঠাৎ নির্বাচনের 1.5 মাস আগে মনে পড়েছে কয়লা তদন্ত করতে হবে, কয়লা কেলেঙ্কারির তদন্ত, আর তার জন্য আপনি 6টার সময় ঢুকে পড়লেন কোনো নোটিশ না দিয়ে। আর কোথায় ঢুকলেন? একটা পার্টির স্ট্র্যাটেজিস্টের বাড়িতে ঢুকে পড়লেন। এটা সম্পূর্ণ বেআইনি অনুপ্রবেশ করে পার্টির তথ্য চুরি করবার জন্য, পার্টির পদপ্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের লিস্ট বার করবার জন্য আজকে বিজেপির দলদাস ইডি, তাকে কেন্দ্রীয় সরকার তারা ব্যবহার করলো। নির্লজ্জ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমরা বলছি, আমি একটাই কথা বিজেপির মনে রাখা উচিত, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ চট্টোপাধ্যায় অবসর পুলিশ অফিসার। হ্যাঁ, নিশ্চয়ই দেবে। বলুন। এই যে এখানে কথা হচ্ছে না যে বেআইনিভাবে ঢুকেছে, বেআইনিভাবে কাগজপত্র নিয়েছে, এই যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তো দেখুন, যখন কোনো তদন্তকারী সংস্থা কোথাও কোনো রেড করতে যায়, তারা যদি কোনো জিনিস সেখান থেকে সিজ করে, তার একটা সিজার লিস্ট তৈরি হয়। সেই সিজার লিস্টের নিয়ম হচ্ছে কোর্টকে জমা দিতে হয়, ঠিক উইদিন 24 আওয়ার্স। এবং সেই সিজার লিস্টের কপি যাদের থেকে নিয়েছে তারা অবশ্যই একটা কপি পায়, এবং কোর্টের থেকে সার্টিফাইড কপিও তারা তুলতে পারে। তো কাজেই যদি আমার মনে কোনো সন্দেহ না থাকে, তো পুলিশ বা ইডি বা সিবিআই যে যা খুশি সিজ করলো, তার তো একটা সিজার লিস্ট থাকবে, সেটা তো কোর্টে পরের দিন জমা পড়বে, বা যার কাছ থেকে সিজ করে সেও তো একটা কপি পাবে, তার মধ্যে তার সইও থাকবে, থাকার কথা এগুলো। আমি জানি না এগুলো হয়েছে কি না, কিন্তু তাহলে পরে তো এটা সবাইকার জানা যে কি কি জিনিস তারা সিজ করেছে, সেই ক্ষেত্রে সন্দেহের অবকাশটা কোথায়? ঠিক। আমি পার্থদার কাছে আসবো। পার্থপ্রতিম দাস, পার্থদা, ধরা যাক সিজার লিস্ট, যেটা কথা বিকাশদা বললেন সিজার লিস্টের কথা, ধরা যাক সিজার লিস্টে কিচ্ছু পেলো না বা কিচ্ছু দেখানো হয়নি, সেক্ষেত্রে কি হবে? বা সিজার লিস্টে যদি পেলো, দেখানো হলো, তার সেক্ষেত্রে কি হবে? এখন সিজার লিস্ট পাওয়া বা না পাওয়া এর থেকে গুরুত্বপূর্ণ সিজার লিস্ট যদি থাকে এবং তাতে কি কি আছে। কারণ এর আগে আরজি করের অভয়া মামলাতে আমরা অনেক সিজার লিস্ট দেখেছি, কিন্তু অরিজিনাল সিজার লিস্টটা একমাত্র যিনি বিচারক বিচার করেছিলেন, বাদী বিবাদী পক্ষের 2জন আইনজীবী এবং হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ দেখেনি। কারণ এই মামলাতে আদৌ কোনো সিজার হয়েছে কিনা জানি না,
যেটুকু আলোচনা হচ্ছে তাতে তো শোনা যাচ্ছে যে ইডি আধিকারিকরা দাঁড়িয়েছিলেন, মুখ্যমন্ত্রী গেলেন, কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে গেলেন। তাহলে আপাতভাবে মনে হচ্ছে সিজার কিছু হয়নি। আমি জানি না সত্যিটা কি। আর এখানে আরেকটা প্রশ্ন, বারবারই একটা কথা উঠছে দেখছি, টাইম বার্ড। এই তদন্তে কোনো টাইম বার্ড নেই। হ্যাঁ, নিশ্চয়ই নেই, টাইম বার্ড নেই। যেমন এফআইআর, কোনো ঘটনা ঘটলে আমরা এফআইআর করি, তারও কোনো টাইম বার্ড নেই। কিন্তু যদি বিচারকের সামনে যখন কোনো মামলা যায় এবং সেখানে যদি দেখা যায় যে এফআইআরটা হয়েছে অনেক দেরিতে, অনেক ডিলেড, এবং সেই ডিলেটা প্রপারলি এক্সপ্লেইনড হয়নি, তখন বিচারকের মনেও প্রশ্ন জাগে যে এখানে কিছু আফটার থট জিনিস ঢোকানো হয়েছে, সেকেন্ড থট জিনিস ঢোকানো হয়েছে। এখানেও টাইম বার্ড নেই যে 24 ঘন্টার মধ্যেই তোমাকে এফআইআর করতে হবে। ঠিক সেইভাবেই একটা তদন্ত যখন হয়, সেই তদন্ত যখন ইনস্টলমেন্টে হয়, সিলেক্টিভলি হয়, তখন বেশ কিছু প্রশ্ন জাগে। কারণ বিচারক যখন বিচার করেন তাকে সব দিকটা ভেবেই দেখতে হয়। ন্যাচারালি মামলার রেজাল্টও সেরকমই হয়। ঠিক, হ্যাঁ, বিকাশ দা কি আর বলছেন? হ্যাঁ, সিজার লিস্টের ব্যাপারে তো আমি বললাম, FIR টা একমাত্র যখন হাইকোর্টের FIR শুনানিটা যখন হবে একটা এফআইআর যখন হবে, তখনই জানা সেই যাবে। এফআইআর এ যদি কোনো ডিলে থাকে তাহলে পরিষ্কার করে আইনে বলা আছে কজ অফ ডিলে ইজ টু বি ইনকর্পোরেটেড ইন দি কমপ্লেন। ঠিক। সেই ক্ষেত্রে কমপ্লেনে যদি কোনো এফআইআর ডিলে, কজ অফ ডিলেটা না থাকে, তাহলে পরে কিন্তু সেইটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকে। কিন্তু সেই কারণে আমার মনে হয় না কেসটা চলে যেতে পারে। ঠিক, কেসটা চলে যাবে এরকম না, তদন্ত চলবে, তারপরে তদন্তের পরে যে ফাইনাল আমি কেসটা চলে যাওয়ার কথা বলিনি। বিচার আমি কেসটা চলে যাওয়ার কথা সম্ভবত বলিনি। আমি বলেছি যে ডিলে যদি হয় এবং ডিলেটা যদি এক্সপ্লেইনড না হয়, সেইটাই তো আমি বলছি। সেক্ষেত্রে একটা সমস্ত আইনের কথা, সেই কথাটাই তার বলছি। একটা এগুলো ডিলে ইজ টু বি ইনকর্পোরেটেড ইন দি এফআইআর। কিন্তু ঘটনাচক্রে আজকে তো একটা মানে জনগণের কাছে একটা তো ইয়ে তো চলে, সেই জায়গায় কোথাও হলো একটা কেন্দ্রীয় এজেন্সি হিসেবে ইডির কিছুটা ফেস লস হয়েছে, এটা মনে হয়। আমি মনে করি না, যেটা আমি কখনোই মনে করি না যে ফেস লস হয়েছে। তার কারণ হচ্ছে ইডি যেই কাজটা করেছে সেটা আইন সিদ্ধ। ফেসলস অনেক আগে হয়ে গেছে, তার সেই কারণে কারণে সাকসেস রেটটা দেখুন। সেই কারণে ইডি বিগত 14 সালের পর থেকে লাগাতার তদন্ত করছে। সংস্থা আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারে। সন্তুষ্ট না হয় তার জন্য তো আইন খোলা আছে, কোর্ট খোলা আছে, সেখানে যাবে, সেখানে তো যেতেই পারেন তারা, তাদের তো কোনো আপত্তি নেই। তাদের কাছে সমস্ত কাগজ ডকুমেন্ট সমস্ত কিছু কোর্টে আছে, সেগুলো নিয়ে সার্টিফাইড কপি তুলে যেতেই পারে। ঠিক, বিশ্বজিৎ একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তিনি প্রকাশ্যে বলেছেন, ইডিকে দিয়ে ওদের মেন চুরি করার ছিল যে ক্যান্ডিডেট লিস্ট, যেক্ষেত্রে ক্যান্ডিডেটদের তারা ভয় দেখাবেন এবং ভয় দেখিয়ে তারা উইথড্র করাবেন বা দাঁড় করাবেন বা এই ধরনের। তো তার অভিযোগ যে এই অভিযোগের সারবত্তা কতটুকু, দ্বিতীয় কথা হচ্ছে এর রাজনৈতিক ইম্প্যাক্ট কতটুকু। রাজনৈতিক ইম্প্যাক্ট আছে, কিন্তু অভিযোগের সারবত্তার তো প্রমাণ করার ব্যাপার হবে। আমি যদি অভিযোগ করি, আমি একটু আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং সেগুলো নিয়ে চলে এলেন। এই যে বারবার আমাদের সঙ্গে যিনি বিচারক রয়েছেন তিনি বলছিলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দৃষ্টিকটু, আইনি বেআইনি, নৈতিক অনৈতিক নয়, এই নির্বাচনের আগে হওয়াটা দৃষ্টিকটু লাগে। তিনি পারসেপশনের কথা বলতে গিয়ে এ কথা বলেছেন। সিজার লিস্ট নিয়ে যখন কথা হচ্ছে, তখন এখনো পর্যন্ত ইডি সিজার লিস্ট কখন তৈরি করে, যখন বেরিয়ে যায় তখন সিজার লিস্ট তৈরি করে। এখনো কিন্তু আমরা জানি না যে ইডি বেরিয়ে গেছে কিনা এবং সেই সিজার লিস্টে প্রতীক জৈন সই করবে কিনা। আমি যে কথা একটু আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজনকে সই করাতে বাধ্য করতে পারে না, সই তো করতেই হবে না, সিজার লিস্টের করুক না করুক সেটা তার ব্যাপার, সে ইচ্ছা ম্যান্ডেটরি, কখনো সই ছাড়া আমি সই করতেই হবে, তা না হলে হবে না। দ্বিতীয় কথা, আইনে বলা নেই, দ্বিতীয় কথা হচ্ছে আইনে এরকম কোনো বলা নেই। আইনে বলছে যার কাছ থেকে তুমি সিজ করছো তার একটা সিগনেচার দরকার। হ্যাঁ, তাই সেই কথাই তো আমি বলছি, কিন্তু সেটাই সে বলছি। যদি সই করতে ডিনাই করে ওই কথাটাই লিখে রাখবে, ইয়েস ডিনাই টু পুট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে যে তথ্যগুলো নিয়ে গেল, তারপরে সিজার লিস্টটা কি তৈরি হবে?
ইডিকেও তাহলে বলতে হবে যে সিজার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি নিয়ে গেছে, তার হিসাব কি আছে? No, সেটা তো নেই, এটা তো সিজার লিস্টেই যাবে না। যাবে না তো। এটা তো সিজার তাহলে কি লিস্টেই যাবে? যাবে না। মানুষের কাছে একটা পারসেপশনের কথা হচ্ছে তো, যে এই যে সিজার লিস্ট তৈরি করার কথা বলছে, বারবার বলছে। আজকে আমি যদি এই প্রশ্ন তুলি, এবং আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছে আমার প্রার্থীদের নাম, সম্ভাব্য প্রার্থীদের নাম, যেখানে এই অফিস থেকে নানান স্ট্র্যাটেজির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা ছিল, সেটা নিয়ে তো গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে এটা তো অস্ত্র। একটা প্রার্থী তালিকা যদি ইডি নিয়েই গেল, নিতে পারে নাকি? এটা এথিক্যাল নাকি? আরে দেখুন এরা শুধুমাত্র আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। শুধুমাত্র সার্ভে করে না। হ্যাঁ, বিষয় আচ্ছা, একটা জায়গা থেকে বলি একটা জায়গা থেকে যদি মানে ইডি তদন্ত করতে এসে আমার মনে হয় না তারা প্রার্থী তালিকাটাকে সিজ করে নিয়ে যাবে। এ তো মনে এটা হওয়ার হতে কথা পারে। বলছেন, এটা একটা হতেই অভিযোগ পারে না। করেছে। এটা হতে পারে না, তিনি absurd। অভিযোগ মানে কি সেটা সত্যি? Absurd, না, না, এটা হতে পারে না। অভিযোগ মানে সত্যি। উনি যা বলবেন, উনি কি যা বলবেন, উনি বিচারক। উনি কি বিচারক? উনি কি একজন করে একজন করে আস্তে আস্তে क्या আস্তে আস্তে ঠান্ডা কোল একটা কথা বলি। তদন্তকারী অফিসার আরে টেবিল হয়ে যাবে, আমাদের টেবিল হয়ে যাবে, আমাদের টেবিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কুল আরে কুল ঠান্ডা क्या ঠান্ডা আরে কাজ আছে হাত কেটে যাবে বক্তব্য হচ্ছে যে ওনারা যেই বক্তব্যটা হচ্ছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস নিয়ে গেছে বা নেবার জন্য এসেছিল। একটা তদন্তকারী সংস্থা কখনো তাদের তদন্তে লাগবে না এরকম কোনো জিনিস তারা আপনি বলুন 2014 সাল থেকে 12 বছর কেটে গেছে, ইডি সাকসেস রেট কি? তৃণমূল কংগ্রেসের ওই যাদেরকে জেলে ঢুকিয়েছিলেন তারা সবাই বেরিয়ে এসছে। ইডি সাকসেস রেট কি? বলছেন এখানে বসে তারা যে খালাস হয়ে বেরিয়েছে, ইলেকশন এলে ইডি আছে কি খালাস হয়ে বেরিয়েছে? আমার কথার জবাব দিন। তারা কি খালাস হয়ে আপনি ইডি বলছেন সারা বছর ইডি কোথায় থাকে? আমার হাল দেখছেন তো, আসছি নীলাদ্রিদা, এই যে বিষয়টা উঠছে যে তৃণমূল কংগ্রেস তো ইডিকে দাগিয়ে দিচ্ছে যে তারা রাজনীতিকদের অঙ্গুলি হেলনে চলছে এবং তারা বিজেপির কথায় কাজটা করছে। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করছেন, মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করছেন যে তারা চুরি করতে এসেছিল বিজেপির হয়ে। এই যে এত বড় একটা অভিযোগ, এই অভিযোগটা তো পাবলিকের কাছে যাচ্ছে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পরিষ্কার যাচ্ছে। এই রাজনৈতিক লড়াই কে লাভবান হবে? সবটাই রাজনীতি।
আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলুন যে লাভটা দিনের শেষে এখানে কার? দুটো ন্যারেটিভ আছে। আপনি একটা যে ন্যারেটিভটা দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বা তৃণমূল কংগ্রেস বলতে পারে যে ইডি চুরি করতে এসেছিল বিজেপির হয়ে এবং তাদের পোল স্ট্র্যাটেজি ক্যান্ডিডেট লিস্ট এক্সেট্রা চুরি করেছে। অন্যদিকে বিজেপি যে ন্যারেটিভটা দিতে পারে যে মমতা গেছিলেন ফাইল চুরি করতে, মমতার হাতে যে নীল ফাইল না সবুজ ফাইল দেখা গেছে, ওই ফাইলে কি ছিল, ওই ফাইলে কি কয়লা চুরির দায় কারা অভিযুক্ত সেই নামগুলো ছিল, সেই টাকাটা কোনো অন্য নির্বাচনে ব্যবহার হয়েছে কিনা সেই প্রমাণগুলো ছিল। ন্যারেটিভটা এইটাই, এবং এটা কিন্তু বিজেপিকে একটা অস্ত্র কার দিয়ে দিল। ন্যারেটিভ মানুষ বিশ্বাস করবে সেটা তো মানুষের ব্যাপার। কিন্তু আমি যদি আইনের পথে দেখি, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার 221 ধারা বলছে ভলান্টারিলি অবস্ট্রাক্টিং আ পাবলিক সার্ভেন্ট ইন দ্য ডিসচার্জ অফ পাবলিক ফাংশন একটা অপরাধ। মমতা যেটা করেছেন, উনি মুখ্যমন্ত্রী হলেও আইনের চোখে এটা অপরাধ। ইডি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারে কি পারে না সেটাই নির্ণয় করে দেবে ভবিষ্যতে ইডিকে মানুষ সম্মান করবে না তার উপর ভরসা করতে পারবে।